তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ৩২। হুট করেই তার চোখে কেউ আটকা পড়ল। ডাক দিল, নিশান ভাইয়া, জিহান ভাইয়া দাঁড়ান। সিমরানের চিৎকার চলন্ত বাইকের উপর বসে থাকা নিশান আর জিহানের কানে গেল না। সিমরান দ্রুত রিকশাওয়ালাকে বলল, মামা ওই ছেলে দুইটাকে দেখছেন, ওদের পিছু নেন একটু। সিমরানের কথা মতো রিকশা তাদের পিছু নিল, তবে ধরতে পারল না। দূর থেকে দেখা মিলল তারা চৌধুরী মঞ্জিলে ঢুকছে। রিকশাওয়ালা সিমরানকে নিয়ে চৌধুরী মঞ্জিলের সামনে আসলো। সিমরান নামলো। সামনে তাকিয়ে ২ তলা বিশিষ্ট অনেকখানি জায়গা নিয়ে তৈরি করা চৌধুরী ম্যানশন দেখলো, সাথে ডেকোরেশনগুলো। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ানের কাছে জিজ্ঞেস করল, আঙ্কেল বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? দারোয়ানটা সরলভাবে উত্তর দিল, হ্যাঁ, আমাদের বড় সাহেবের ভাগ্নির এঙ্গেজমেন্ট কালকে। ও আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। বলেই সিমরান আবারও চৌধুরী ম্যানশনের দিকে তাকালো। এরপর রিকশাতে উঠে বসলো। রিকশাওয়ালা মামাকে তার গন্তব্যের দিকে যেতে বলল। মুখে তার হাসি লেগে থাকলেও কিছু কিছু দুঃখ যেন ছুঁয়ে দিচ্ছে। সে মনে মনে বলল, ফাইনালি আমি পেয়ে গেলাম তোমার হদিশ। অপেক্ষা করো, আমি কালকেই আসবো তোমাকে সারপ্রাইজ দিতে। ধীরে ধীরে ধরণীতে সূর্যের তেজ কমে এলো। অন্ধকারে ছেয়ে গেল গোটা শহর। সময়টা এখন রাত ৯টা বেজে ২ মিনিট। বাড়ির সকলে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, শুধু ৪ জন বাদে। নিশান, সিমি আর জিহান সামিয়া। তাদের খোঁজ করা হয়েছে, তবে দরজা অফ ৪ জনের রুমে। তারা সবাই খেতে বসলো। ক্ষুধা লাগলে নিজেরাই খেয়ে নেবে। খাওয়ার মধ্যেই যারা রাত্রিকে খোঁচা মেরে বলল, কালকে এঙ্গেজমেন্ট, ২ দিন পর বিয়ে। অনুভূতিটা কেমন বেবি? রাত্রি ফিসফিস করে উত্তর দিল, অনেক ভালো অনুভূতি। আমারও জামাই হবে, আর কি শান্তি। রাত্রির কথা শুনে যারা দুঃখী ভাব নিয়ে বলল, আমার কবে হবে একটা জামাই? ইস কি কষ্ট। চান্স নিতে পারিস, আমার দেবর কিন্তু সিঙ্গেল আছে। যারা মুখ ভাঙিয়ে বলল, তোর ওই ভীতু দেবর আমার লাগবে না। রাত্রি ভুরু কুচকে বলল, মানে? ঢ্যাঁড়সের মাথা, চুপচাপ খা। সিমি, আমি বলে ফেলেছি। সামিয়ার কথা শুনে সিমি ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে সামিয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, কি বলেছিস? কাকে বলেছিস? সামিয়া লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আমার ভালোবাসার কথা সব কিছু বলে দিয়েছে তোর ভাইকে। সামিয়ার কথা শেষ হতেই সিমি লাফ দিয়ে উঠে সামিয়াকে জড়িয়ে ধরে বলল, সিরিয়াসলি সামু, তুই বলছিস? আল্লাহ, আমি যে কত খুশি হয়েছি। সামিয়া সিমিকে ধরে বলল, বেয়াদব মেয়ে, লাফাচ্ছিস কেন? ব্যথা পাবি তো। সামিয়ার কথায় পাত্তা দিল না সিমি, বলে উঠল, আগে বল কি কি হলো? ফার্স্ট নাইটে কি থেকে কি হয়েছে? সামিয়া মাথা তোলালো ২ পাশে। সিমি ভুরু কুচকে বলল, তাহলে কি হয়েছে? সামিয়া সব কিছু বলল। জিহানকে সে কীভাবে প্রশ্ন করেছিল, শেষে গিয়ে চুমু খেয়ে দৌড় দিল। সব কিছু বলা শেষে সিমি মাথায় হাত দিল। হায় আল্লাহ, তুই দৌড় দিলি কেন? তোর দ্বারা কিছু হবে না, ধ্যাত। সামিয়া মুখ গোমরা করে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতিস। যাই হোক, এখন কি করবি? আজ রাতে যাবি নাকি পালাবি? আমি জানি না কিছু। কি জানিস তাহলে? কিছু না। সিমি বিরক্ত কণ্ঠে বলল, বেয়াদব মাইয়া, এত লজ্জা লাগে কেন তোর? অপেক্ষা কর, আমি ব্যবস্থা করছি। বলে রুম থেকে বেরোতে গেলে সামিয়া সিমির হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, আমি তোর বোন হই, এমন করিস না প্লিজ বোন। সিমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বোন হস বলেই তো তোর সব কিছুর দায়িত্ব আমার উপরে। বলে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। সিমি নিশানের রুমে ঢুকলো, যেখানে সোফায় নিশান আর জিহান একসাথে বসে কাজ করছিল। দরজা খোলার আওয়াজ পেতেই সামনে তাকিয়ে দেখে সিমি। সিমি জিহানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমার বোনের সাথে এমন বেইমানি করতে পারলেন আপনি? নিশান জিহান দুজনেই ভুরু কুচকে সিমির দিকে তাকালো। জিহান বলে উঠল, কি সেটা? সিমি অসহায়ভাবে বলল, আমার বোনটা এত সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করলো, আর তুমি তাকে উত্তর দিলে না। সিমির কথা জিহানের রীতিমতো কাশি উঠে গেল। সে উঠে দাঁড়িয়ে নিশানকে বলল, ভাই তুই থাক, আমি যাচ্ছি, কাল কাজ করব। বলে যেতে নিলেই সিমি বলে উঠল, সামু কিন্তু আমার রুমে আছে ভাইয়া। জিহান আর দাঁড়ালো না, রুম ত্যাগ করলো। সামিয়ার উপর রাগ হচ্ছে। স্বামী স্ত্রীর ভেতরের পার্সোনাল কথা কি কেউ লিক করে? জিহান চলে যেতেই সিমি মুচকি মুচকি হাসলো, যা দেখে নিশান গম্ভীর কণ্ঠে বলল, হাসছিস কেন? সিমি হেঁটে নিশানের পাশে এসে বসে বলল, ভালো কাজ করলাম তাই একটু হাসি লাগছে। নিশান কিছু বলল না, নিজের মধ্যেই কাজ করতে লাগলো। সিমি এবার নিশানের আরও পাশ ঘেঁষে আসলো, আদরে কণ্ঠে বলল, আপনার ফোনটা একটু দিবেন? ওইখানে আছে, নিয়ে নে। নিশান দিতে রাজি হয়েছে দেখে সিমি অবাক হলো। সে ভাবছিল দেবে না,
একটু জোর করবে, কিন্তু না, বিনা প্রশ্নে দিয়ে দিল। লক্ষ্মী? নিশান কাজ করতে করতেই বলল, 2006। সিমি ভোরু কুচকে বলল, 2006 সাল? নিশান মাথা নাড়ল। সিমি আবার প্রশ্ন করল, এটা কেন? এত জেনে তোর কি হবে? সিমি আর উত্তর করলো না, ধীরে ধীরে মেসেঞ্জার অপশনে চাপ দিল। দুঃখের বিষয়, পুরো মেসেঞ্জার জুড়ে ফাঁকা, মাত্র একটা আইডি, সেটা সিমির। এটা দেখেই সিমি নিশানকে আবার প্রশ্ন করলো, আপনার মেসেঞ্জারে কেউ নেই কেন? নিশান জবাবে বলল, মেসেজ অপশন বন্ধ করা আছে। ও আচ্ছা, বলেই সিমি ফোনটা রেখে দিল। শখ করে ফোনটা নিয়েছিল একটু মেসেঞ্জারে ঢুকে দেখবে নিশান কার কার সাথে চ্যাট করছে, কিন্তু না, কোনো আইডি নেই। এটা দেখেই দুঃখ লাগছে, সাথে ভালোও লাগছে। এই যে কোনো নারী তার নিশানকে বিরক্ত করতে পারে না। এত হাসছিস কেন? সিমি তুতলালো কণ্ঠে বলে উঠল, কই হাসলাম? তুতলাচ্ছিস কেন? এমনি 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 কেউ তুতলায়? সিমি আর তাকাতে পারলো না নিশানের দিকেই। আপনি একটু সরে যান। কেন? আমার অস্বস্তি হচ্ছে তাই। নিশান শান্ত কণ্ঠে বলল, তাকা এদিকে। কেন? প্রশ্ন করতে বলিনি, তাকা আমার দিকে। সিমি তাকালো। 2 সেকেন্ড তাকাতেই নিশান আচমকা সিমির নরম ঠোঁটজোড়া দখল করে নিল। সিমির চক্ষু বড় বড় হয়ে গেল। নিশান সিমির রেসপন্স না পেয়ে কামড় দিতে লাগলো। নিশান স্লো ভয়েসে বলল, খেয়েছিস? 2 পাশে মাথা নাড়ল সিমি। নিশান উঠল, সিমির ওড়না দিয়ে ঠোঁট মুছে বলল, চুপচাপ বস, আমি খাবার আনছি। বলেই চলে গেল। দেখেছো বেবি, তোমার পাপা তোমার মামাকে কত ভালোবাসে, তোমাকেও ভালোবাসে অনেক। জিহান সিমির রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে নক করলো। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। জিহান ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঢুকে দেখে সামিয়া বেডে শুয়ে আছে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। জিহান সামিয়ার কাছে গেল, কিছু না বলে ওকে কোলে তুলে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরলো। সামিয়া কেঁপে উঠল, সে ঘুমানোর নাটক করছে। লজ্জা লাগছে জিহানের মুখোমুখি হতে। জিহান নিজেও রুমে ঢুকে সামিয়াকে বেডে শুয়ে দিয়ে দরজা অফ করে দিল, সাথে লাইটও। পুরো রুম জুড়ে অন্ধকার। সামিয়ার ভয় লাগছে। জিহান নিজের গায়ে থাকা শার্ট খুলে বেডের কাছে এগিয়ে গিয়ে সামিয়াকে টেনে নিজের বুকের মাঝে আনলো, শক্ত করে জড়িয়ে ধরলো। ডিস্টার্ব করলে বাড়াবাড়ি হবে। সামিয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। জিহানের গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। সামিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জিহান বলে উঠল, তো ম্যাডাম, আমাদের পার্সোনাল কথা আর কাকে কাকে বলেছেন? সামিয়া বুঝল না। মানে? জিহান মাথা উঁচালো, সামিয়ার মুখের কাছে মুখ নিয়ে আনলো। স্লো ভয়েসে বলল, আমি আমার বউয়ের সাথে বেইমানি করতে চাই না ম্যাডাম, তৈরি হন আমার অসহ্যকর ভালোবাসা সইতে। ভালোবাসি ম্যাডাম আপনাকে অনেক বেশি। আপনি আমার সর্বসুখ। আপনাকে পেয়ে আমি সুখী পুরুষ। আগলিয়ে নিলাম আপনাকে আমার ভালোবাসার সাগরে। সামিয়ার চোখের কোণ থেকে পানি গড়ালো। এটা কোনো দুঃখের কান্না নয়, সুখের কান্না। একদিকে রাত আরো গভীর হতে লাগলো। অন্ধকার রুমের ভেতরে 2 কপোতির মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে লাগলো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। ব্যস্ত শহরে আজ কুয়াশা ঘিরেছে। পাখিরা ভোর হতেই কিচিরমিচির ডাক দেওয়া শুরু করেছে। কিছু কিছু মানুষ এত ভোরে কুয়াশার মধ্যেই নিজেদের কর্মস্থলে পৌঁছে যাচ্ছে। সময় সকাল 7:04। চৌধুরী ম্যানশন সেজে উঠেছে যেন বিয়ের আমেজ। রান্নার কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনরাও 2-1 আসা ধরেছে। ডেকোরেশনের কাজ সম্পূর্ণ শেষ। জোহরের নামাজ শেষে এঙ্গেজমেন্ট হবে। বাড়ির সবাই উঠে পড়েছে। গিন্নিরা সকালের নাস্তা তৈরি করছে। যারা মুড অফ করে বসে আছে যা দেখে সিমি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ননদিনী, তুমি অমন বসে আছো কেন? যারা দুঃখী ভাব নিয়ে বলল, আমার মতো এতিম দুনিয়াতে একটাও নেই। যারার কথা শুনে রাত্রে সিমি দুজনেরই ভুরু জোড়া কুঁচকে গেল। এত বড় পরিবার, মা বাবা ভাই বোন থাকা সত্ত্বেও তুই নিজেকে এতিম মনে করিস? যারা অসহায় মুখ করে তাদের দিকে তাকিয়ে বলল, সব আছে, তবে জামাই ছাড়া এতিম আমি। এতদিন সিমি আর সামু ম্যারিড ছিল, ওদের জামাই ছিল, কিন্তু তুই আমার দলে ছিলিস, আর এখন তো তোরও জামাই হচ্ছে। পোড়া কপাল আমার, জামাইটা যে কই লুকিয়ে আছে। যারার কথা শুনে ওরা দুজনেই মুচকি হাসলো। সিমি যারাকে জড়িয়ে ধরে বলল, ও লেলিলে আমার সোনাটা, কত দুঃখ দেখো। রাত, আমার সোনার জন্য কোনো ছেলে খুঁজে দে তো। রাত্রি মুচকি হেসে বলল, আমি তো বলেছি আমার দেবর খুব ভালো, মানে জাউরা নাম্বার 1। যেহেতু আমাদের যারা ওরই ক্যাটাগরির, তাই দুজনকে হেভি মানাবে।
আয়ানের কথা শুনতেই যারা ছ্যাদ করে বলল, অসম্ভব, ওর মতো ভীতু কারোর সাথে প্রেম। আয়ান ভাইয়া ভীতু তুই কীভাবে জানলি? যারা মেকি হাসার চেষ্টা করে বলল, ওই এমনি জানলাম আর কি। রাত্রি বলল, এমনি জানলাম মানে? সামু কই? ওকে দেখছি না তো। সামুর কথা মাথায় আসতেই সিমি বলে উঠল, আসলে ও সবার আগে উঠে বসে থাকে, আর আজ ওর কোনো খোঁজ নেই, চল দেখে আসি। এই বলে তিনজনের রুম থেকে বের হয়ে জিহানের রুমের সামনে দাঁড়ালো। জিহান বাড়ি নেই, তারা জানে এটা, তাই দরজায় নক না করেই ঢুকে গেল। সামিয়া বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। হুট করে দরজা খোলার আওয়াজ হতেই সামিয়া সেদিকে তাকিয়ে তিন বাদরকে দেখে বলে উঠল, সকাল হয়েছে জানি না, তাই উঠিনি। তা তোরা এখানে কি করছিস? এদিকে সিমি সামিয়াকে দেখে মুচকি মুচকি হাসছে, যেটা রাত্রির চোখে পড়লো, তাই বলে উঠল, কিরে সিমি, তুই হাসছিস কেন? যারা সামিয়া দুজনেই তাকালো সিমির দিকে। সিমি নিজের হাসি কন্ট্রোল করে সামিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ফার্স্ট নাইট কেমন গিয়েছে ম্যাম? সিমির প্রশ্ন শুনে সামিয়া লজ্জায় পড়ল। সে বালিশ নিয়ে সিমির মাথায় মেরে বলল, বেয়াদব মেয়ে, সরে এখান থেকে। ছি ছি, কি কথা তোর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সামিয়ার এমন রিয়াকশন দেখে যারা ভুরু কুচকে বলল, কি রে সিমি, তোকে কি বলল? আর এমন রিয়াকশন করলি কেন? বাল বলেছে বাল, আর শুনবি? যারা মুখ ভাঙিয়ে বলল, ছি সামু, তোর মুখের ভাষা দিন দিন জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছে। গেলে যাক, এখন তোরা দূর হ আমার রুম থেকে। সিমি সামিয়ার মুখ ভাঙিয়ে বলল, ক্রেডিট দিতে পারতিস আমাকে একটু, এইভাবে না তাড়িয়ে। আফটার অল সব কিছু তো আমার জন্যই হলো। চল চল বাইরে চল, বলেই তিনজন রুম থেকে বাইরে গেল। এদিকে সামিয়া লজ্জায় পারছে না মাটির নিচে লুকিয়ে যেতে। ইস কি লজ্জা। আত্মীয় স্বজন কম বেশি সবাই এসে পড়েছে চৌধুরী ম্যানশনে। সকালের নাস্তা শেষ করে আবারও সবাই কাজে লেগে পড়েছে। সদর দরজা হয়ে মাত্র চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো সেলিনা চৌধুরীর চাচাতো বোন, মিষ্টির আম্মু শার্লিন আলম, তার সাথে স্বামী মিজান আলম। শার্লিন এসে নিজের চাচাতো বোনকে জড়িয়ে ধরল, ভালো মন্দ জিজ্ঞেস করলো। সিমিরা ড্রয়িং রুমের সোফায় বসেছিল, সব কিছু দেখছি। শার্লিন সেলিনার মুখ সহ হাত পা পোড়া দেখে অবাক হয়ে বলল, কী রে সেলিনা, তোর এই অবস্থা কেন? হাত মুখ পুড়লো কীভাবে? ইস। সেলিনা হেসে জবাব দিল, একটা দুর্ঘটনা ঘটেছিল, তেমন কোনো সমস্যা নেই, এখন ঠিক আছি। শার্লিন বলে উঠল, আচ্ছা, তবে আমার মিষ্টি কই? ওকে দেখছি না তো। কতদিন ওর সাথে দেখা হয় না, কথা হয় না। তুই বলিস ভালো আছে, কিসের এত রাগ ওর? জানি না, কোথায় সে? বলে আশপাশে তাকাতে লাগলো। তার দৃষ্টি ভিড়ল ড্রয়িং রুমের, সেখানে সে জারার কাছে গিয়ে বলল, সেলিনা, এটা তোর মেয়ে জারা, তাই না? সেলিনা মাথা নাড়ল, তার টেনশন হচ্ছে, এখন কি হবে। সে মিষ্টির বাবা মাকে বলেছে সে ভালো আছে, কিন্তু এখন কি করবে? সে তো আর বেঁচে নেই, মরে গিয়েছে, কিভাবে বলবে? এদিকে শার্লিন জারার মুখের দুই পাশে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে হয়েছে। যারা মাথা নাড়ল। জারার পাশে রাত্রি ছিল। শার্লিন বলল, এটা কি মেহেরিমা আপার মেয়ে? রাত্রি নিজেই মাথা নাড়ল। শার্লিন আগের মতোই প্রশংসা করলো। আরেক সোফায় থাকা সিমিকে দেখে ভুরু কুচকে তাকিয়ে আছে। তুমি সালাউদ্দিনের ছোট মাইয়া, তাই তো? সিমি চোখ সরিয়ে নিয়ে ভাব দেখিয়ে বলল, সাথে এই বাড়ির বড় ছেলে তানভীর চৌধুরী নিশানের লিগ্যাল ওয়াইফ। নিশানের বউ কথাটা তার কানে যেতেই চোখ ক্রুদ্ধ হলো। তার মেয়ে বলেছিল নিশান বিয়ে করেছে, ফোন দিয়ে অনেক কান্না করেছিল। তার মেয়েকে তিলে তিলে মারছে এই মেয়ে তাহলে? শার্লিন রাগান্বিত কণ্ঠে বললেন, তুই তাহলে নিশানের বউ, আমার মাইয়াটারে তিলে তিলে মারছিস তুই? স্যাচরা বেয়াদব একটা মেয়ে, লজ্জা করে না চাচাতো ভাইয়ের লগে বিয়ে করতে? সিমি উঠে দাঁড়ালো, হাসলো, এরপর বলল, আসলে হয়েছে কি আন্টি, আমার মধ্যে লজ্জার অ্যাপসটা ডাউনলোড করতে ভুলে গিয়েছি। কি করা যায় বলুন তো? বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করে, তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। সাহস থাকলে ছেড়ে দেখান, আমি প্রস্তুত। শার্লিন হুট করেই সিমির বাম গালে কষে একটা থাপ্পড় মারল। সিমি বুঝতে পারেনি এমন কিছু হবে। সামিয়ার রাত্রি এসে সিমিকে ধরল, তার চোখের কোণায় পানি ভিড় করছে। সেলিনা এসে শার্লিনকে ধরে বলল, কি করছিস তুই? সিমিকে মারলি কেন? শার্লিন রাগে গজরাতে গজরাতে বলল, মারলাম কেন? ও আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আজ নিশানের বউ হওয়ার কথা ছিল আমার মেয়ের, আর হয়েছে ওই ছোট লোক। আমার ঘৃণা লাগছে এই মেয়েকে দেখতে। থু থু।
সেলিনা শার্লিনকে ধমক দিয়ে বলল, চুপ কর শার্লিন, সিমি প্রেগনেন্ট। শার্লিন আবারও নোংরা ভাষায় বলল, পেট তৈরি করাও শেষ? ছি ছি, ঘৃণা লাগছে আমার। ওয়াক থু, চাচাতো ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা, ছি। এই হারামজাদা মেয়েটা আমার মেয়ের জীবন নষ্ট করছে, ওকে আমি কখনো ক্ষমা করব না। ক্যারেক্টারলেস মেয়ে একটা। এত বাজে বাজে কথা শুনে সিমির চোখের পানি গড়িয়ে পড়ল। ছি, কি খারাপ ভাষা। সামিয়া সহ্য করতে না পেরে বলল, ক্যারেক্টারলেস আমাদের ছিমি না, আপনার মেয়ে মিষ্টি ছিল। শার্লিন সামিয়ার দিকে তাকিয়ে বলল, এই মাইয়াটারে না সালাউদ্দিন রাস্তা থেকে তুলে আনছিল? দেখছিস সেলিনা, রাস্তা থেকে তুলে আনা চাকরানি এখন রাজরানী হতে যাচ্ছে। শার্লিনের কথা শেষ হতেই ভেসে এলো এক রমণীর তেজি কণ্ঠ। চাকরানিকে রানীর মতো রাখা হয়েছে বলেই তো আজ সে রাজরানী। রাস্তা থেকে কুড়িয়ে আনলেও সে এই বাড়ির সম্মান, আপনার তো না। তবে এত ফেটে পড়ছেন কেন আন্টি? সবাই তাকালো সদর দরজার দিকে। দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো রঙের পাকিস্তানি লং থ্রি পিস পরে, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, গায়ের রংটা ধবধবে সাদা। মেয়েটা এগিয়ে আসলো শার্লিনের দিকে। তুমি কে মাইয়া? মেয়েটা হেসে বলল, আমি যেই হই না কেন, অন্তত অন্যের বাড়িতে এসে কুতলামি কাজটা করছি না তো। রাত্রি মেয়েটার কাছে এসে হাত জড়িয়ে বলল, সিমরান তুই? তোকে এইভাবে দেখবো কল্পনাও করিনি। সিমরান হাসলো, এগিয়ে এসে সিমির পাশে দাঁড়ালো। সিমিকে নিজের দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আরে বোন, এসব ছোট লোকদের কথা শুনে কেউ কান্না করে নাকি? ছোট লোক কথাটা শুনে শার্লিন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এই মাইয়া, এই তুই আমার ছোট লোক কর? সিমরান তার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলল, ইয়েস মাই ডিয়ার ছোট লোক আন্টি। শার্লিন আর কিছু বলতে গেলেই সেলিনা এসে হাত টেনে ধরে চুপ করাতে লাগলো। এদিকে রাত্রি ধীর কণ্ঠে বলল, সিমি কান্না করছে এইভাবে বাইরের কারোর হাতে থাপ্পড় খাওয়ার জন্য। সিমরান রাত্রির দিকে তাকিয়ে বলল, সিমিকে থাপ্পড় মেরেছে? রাত্রি মাথা নাড়ল। সিমরান সিমির মুখ উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে বলল, ও তোকে মারলো আর তুই সহ্য করলি? কেন ভাই, ও কেটা তোকে মারার? তুই আজ পর্যন্ত তোর বাপ মায়ের হাতেও মার খাসনি, সেখানে এই মহিলা কেটা? সিমরানের কথা শুনে সিমি ভুরু কুচকে বলল, আসলে এই মহিলা কে? কেন আমি তার হাতে থাপ্পড় খাবো? সিমরান হাসি মুখে বলল, ইয়েস মাই ডিয়ার, এখন প্রতিশোধ নিতে হবে। পরপর 2টা থাপ্পড় মারতে হবে ওই মহিলার গালে। গুরুজন বলে ছাড় দেওয়া যাবে না, মুখের ভাষা যতই খারাপ হোক, তাকে সব জায়গায় মার খেতে হবে। সিমরানের কথা যুক্তি আছে, এই জন্য সিমি বলে উঠল, ঠিক, ও আমাকে মারলো আর আমি জবাব না দিয়ে কান্না করলাম, ছি। সিমরান সরে দাঁড়ালো। সিমি এগিয়ে এলো শার্লিনের কাছে, শার্লিনের গাল বাজিয়ে 2টো থাপ্পড় মারলো। শার্লিন সিমির দিকে রাগী দৃষ্টি দিয়ে চৌধুরী বাড়ির থেকে বের হয়ে গেল। তার সাথে সেলিনাও গেল। ওদিকে ওরা যেতেই 5জন খিলখিল করে হেসে উঠল। এর মধ্যেই সিমি ভুরু কুচকে রাত্রিকে বলল, রাত্রি, এই মেয়েটা কে? রাত্রি কিছু বলবে এর মধ্যেই সিমরান বলে উঠল, নিজের ইন্ট্রোডাকশন নিজেই দিচ্ছি, আমি সিমরান আহমেদ। এই দুনিয়াতে বাবা মা ভাই বোন 3 কোলে কেউ নেই আমার। আমি ইতালিতে থাকি, সেখানে এক দাদু আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। এই রাত্রি হলো আমার বেস্ট ফ্রেন্ড। তবে দুঃখের বিষয়, ওর এঙ্গেজমেন্ট, অথচ আমাকে জানায়নি। রাত্রি সিমরানকে জড়িয়ে ধরে বলল, সরি, তোর ফোনের নেট অফ ছিল, অনেক ট্রাই করেছি, পারিনি। হয়েছে হয়েছে, নাটক অফ কর। এদিকে সিমি হাত বাড়ি দিয়ে বলল, হাই, আমি সিমি। কথা শেষ করতে না দিয়ে সিমরান বলে উঠল, আমি জানি, আর তোদের সবাইকে চিনি, আর আমাকে তুমি না করে তুই ডাকতে হবে। রাত্রি কিছু না বলে উপরের রুমে গেল। সবাই সোফায় বসলো। সিমরানের সাথে আরও ভালোভাবে পরিচয় হতে লাগলো। তাদের কথার মধ্যেই নিশান দ্রুততার সাথে ড্রয়িং রুমে এসে সিমিকে তুলে দাঁড় করালো। সিমির গালে দাগ দেখেই বিচলিত কণ্ঠে বলে উঠল, কোথায় ব্যথা লেগেছে তোর? সিমি 2 পাশে মাথা নেড়ে বলল, কোথাও লাগেনি। নিশান সিমির হাত ধরলো, সিমিকে টানতে টানতে বাড়ির বাহিরে নিয়ে গেল। সিমিকে এইভাবে নিয়ে যাওয়ার পানে ওরা 3জন তাকিয়ে আছে। সিমরান বলে উঠল, নিশান ভাইয়াকে এইভাবে বিচলিত হতে আমি প্রথম দেখলাম। সামিয়া বলে উঠল, আমরা প্রতিদিনই দেখি। সিমরান বলে উঠল, হায় আল্লাহ, কত ভালোবাসা এদের, আমি জেলাস বোন। যারা মুখের হাসি ফেরিয়ে বলল, আর আমি উগান্ডার বাসিন্দা। যারার কথা শুনে সিমরান বুঝতে না পেরে বলল, মানে? মানে আমার একটা জামাই নেই, আর না আছে কোনো প্রেমিক যে এইভাবে ভালোবাসা দিবে। সিমরান ফিক করে হেসে বলল, জামাই লাগবে? জামাইয়ের অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছি। হারে, কষ্ট পেও না, আমি রাস্তা থেকে ধরে এনে দেব।
কি একটা প্রেমিক? নিশান সিমিকে টানতে টানতে গার্ডেনে আনলো, যেখানে মিষ্টির বাবা মা বসেছিল। নিশান তাদের সামনে গিয়ে চিৎকার করে বলল, আমার ওয়াইফকে মারার সাহস আপনাকে কে দিয়েছে? সিমি নিশানের হাত টেনে বলল, বাদ দেন এসব, আমিও 2টা চড় দিয়েছি। নিশান রাগে কিটমিট করে বলল, বেশি বকলে আমিও 2টা দেবো তোকে রিটার্ন। সিমি চুপ হয়ে গেল। শার্লিন বলল, বাবা আমি ওকে ইচ্ছা করে মারিনি, আমার রাগ হয়ে গিয়েছিল, ওর জন্যই আমার মেয়ের জীবনটা নষ্ট হলো। নিশান শার্লিনের একটু কাছে এগিয়ে আসলো, দাঁতে দাঁত চেপে বলল, যে মেয়ে মরে যায় তার জীবন নষ্ট করা বা না করার কিছুই থাকে না। লাস্ট ওয়ার্নিং, আমার ইস্যুকে আজ মেরেছিস ভালো কথা, দ্বিতীয়বার এমন ভুল করলে জানে মেরে ফেলবো, মাইন্ড ইট। বলেই নিশান সিমির হাত টেনে ধরে আবারও চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করলো। এদিকে মিষ্টির মৃত্যুর খবর শুনে শার্লিনের মাথা চক্কর দিয়ে উঠল। পাশে থাকা সেলিনা তাকে ধরল।